নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো, গত ভিডিওতে যে বলেছিলাম এই দেশের সমাজ, সভ্যতা ইত্যাদিতে ব্রাহ্মদের অবদান আছে। আজকে সেটা নিয়ে কথা বলবো। ব্রাহ্মদের অবদানের কথা বলতে গেলে প্রথমেই রামমোহন রায়ের কথা বলতে হয়। রামমোহন রায় রামমোহন রায় ছিলেন আদ্যন্ত একজন ইউরোপীয় ঘরানার মানুষ বা ইউরোপীয় ধাঁচের মানুষ। তিনি মনে করতেন যে এদেশীয় যে মানুষ, এদেরকে সভ্য করতে গেলে ইংরেজি শিক্ষা বা ইউরোপীয় শিক্ষা এগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে বা ব্যবহার করতে হবে। সেই মতো ভাবে রামমোহন রায়ের উদ্যোগগুলো শুরু হয়। এটাকে রামমোহন রায় উদ্যোগ না বলে বলা যেতে পারে ব্রাহ্ম উদ্যোগ। ব্রাহ্মদের যে উন্নত চিন্তা ভাবনা এগুলো ছিল সেগুলো। ইংরেজ এদেশে ক্ষমতাকে সংহত করার সঙ্গে সঙ্গে এদেশীয় যে হিন্দু বিভিন্ন ডিভিশন, মানে প্রেসিডেন্সি, কলকাতা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বিভিন্ন প্রেসিডেন্সিতেই এক শ্রেণীর লোক তৈরি হয় যারা ইংরেজের কাছে গিয়ে ইংরেজের সঙ্গে মিশে এই নিজের ভালো, দেশের ভালো বা কাজকর্মকে বাড়াতে হবে এরকম একটা মনোভাব নিয়ে চলছিল। এখানে কলকাতা নিয়েই বলি, কলকাতাতেও এই জিনিসটা শুরু হলো। এই তাদের কথা ভেবেই বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে ইংরেজি স্কুল তৈরি হচ্ছিল কলকাতাতে। এই স্কুলগুলোতে ইংরেজি শেখানো হতো, ইংরেজি পড়ানো হতো, কিন্তু সাফল্য তেমন নেই। মানে সেখান থেকে যে খুব ভালো ইংরেজি থেকে বেশি বেরোচ্ছিল লোক তেমনও নয়। 1813 থেকে অবস্থা পাল্টালো, কারণ ব্রিটিশ সরকার জানালো যে শিক্ষাক্ষেত্রে তারা বিনিয়োগ করবে এবং সেখান থেকেই নতুন নতুন স্কুল, কলেজ এগুলো তৈরির ব্যাপার আছে। রামমোহন রায় তখন এই সতীদাহ নিয়ে খুব লেখালেখি করছেন, সতীদাহকে নিষিদ্ধ করা যাচ্ছে হয় সেইগুলো বলছেন। সেইখান থেকে হিন্দু সমাজের সঙ্গে তার একটা দুস্তর ব্যবধান তৈরি হয়। তাকে শুনতে হয় তিনি হিন্দু নন, তিনি খ্রিস্টান বা তিনি মুসলিম, এইসব কথাবার্তা তাকে শুনতে হয়। এই সময় কলকাতাতে প্রেসিডেন্সি কলেজ তৈরির ব্যাপার আছে। প্রেসিডেন্সি কলেজ তখন নাম ছিল না, তখন ছিল হিন্দু কলেজ। হিন্দুদের জন্য একটা কলেজ, যেখানে হিন্দু ধর্ম ইত্যাদি শিক্ষা দেওয়া হবে, হিন্দু শাস্ত্র, হিন্দু যে বিধিবিধান সেগুলো শেখানো হবে। কিন্তু কলেজ তো তৈরি হবে, কলেজের প্রতিষ্ঠাতে রামমোহন রায় আছেন এইটা জানতে পারলে বা রামমোহন রায় আছেন জেনে ভারতীয়রা বা হিন্দুরা কখনো যাবে না। এটা সাহেবরা জানতো, সাহেবরা রামমোহন রায়কে বলে। প্রথমে হিন্দুদের কাছে জানানো হয় আসার জন্য, তারা জানিয়ে দেয় রামমোহন রায় সরলে তবেই তারা যাবে। তো সেই নিয়মে রামমোহন রায় সরে যাওয়া এবং ইংরেজদের সরে যাওয়ার সঙ্গে সঙ্গে অভয়চরণ বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব এরা এখানে এসে যোগ দেয়। এরকম যত হিন্দু পণ্ডিত হয় তারা সব যোগ দিতে শুরু করে, হিন্দু কলেজ তৈরি হয়। এরপরে 1830 দেখা গেল স্কটিশ চার্চ কলেজ, সেখানেও রামমোহন রায় রয়েছেন, রামমোহন রায়ের অবদান আছে। এর মধ্যে 1826-এ তিনি বেদান্ত কলেজ তৈরি করেন। বেদান্ত কলেজ অনেকটা মনে হবে বেদ চর্চার জন্য বুঝি, কিন্তু রামমোহন রায়ের মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এদেশীয় সমাজ সভ্যতার সঙ্গে নিজের লিঙ্কটা রাখা, নিজের সম্পর্ক রেখে তাদেরকে বোঝানো তিনি তাদেরই লোক। আদপে তিনি ছিলেন ইউরোপীয় ঘরানার মানুষ এবং ইউরোপীয় শিক্ষা এদেশে প্রবর্তিত হোক, এটা ছিল তার লক্ষ্য। তো এতে ছিল এক রকমের উদ্যোগ এবং এগুলোর সঙ্গে রাজা রামমোহন রায় যুক্ত থাকা বা ব্রাহ্মদের যুক্ত থাকা। এর বাইরেও একটি উদ্যোগ ছিল, ইংরেজি শিক্ষা এদেশে প্রবর্তিত হবে বা ইংরেজি শিক্ষা দিতে হবে। এই জায়গাতে 3 ধরনের মানুষ মোটামুটি উদ্যোগ নিয়েছিল। এক হচ্ছে ব্রিটিশ সরকার, 2 হচ্ছে খ্রিস্টান মিশনারি এবং 3 নম্বর হচ্ছে দেশের কোনো উদ্যোগপতি বা কোনো বাবু। ইংরেজি শিক্ষার প্রতি হিন্দুদের আগ্রহ দেখে আলেকজান্ডার ডাফের মতো মানুষ, আলেকজান্ডার ডাফ কোনো মহাপুরুষ নয়, আলেকজান্ডার ডাফ স্কুল খোলেন, যে স্কুল থেকে ইংরেজি শেখানো হবে। ডাফের স্কুলেতে প্রথম দিনই প্রচুর ছেলে ভর্তি হয়। ওই অনেকটা নতুন বই লাভের আশায়, ডাফের বর্ণনা অনুসারে নতুন বইয়ের জন্যই তারা ভর্তি হয়েছিল। কিন্তু তারা নতুন বই পেয়ে, বইটা ছিল বাইবেল, বামুন কায়েতের ছেলে বাইবেল হাতে নেবে। তো ডাফ সাহেব রামমোহন রায়কে ডেকে পাঠান। ডাফ সাহেব
রাধাকান্ত দেবকে ডাকেননি, কারণ তারা এই জিনিসকে কখনোই অনুমোদন করবে না। রামমোহনকে আগে ডেকে, রামমোহন রায় আসেন কলেজেতে 10টা নাগাদ। এই ঘটনাটা 1830-এর ঘটনা। রামমোহন রায় কলেজে আসেন, কলেজে এসে সমস্ত জিনিসটা শোনেন এবং শুনে সমবেত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মিস্টার হোরেস উইলিয়াম উইলসন, তিনি সংস্কৃত শাস্ত্র পড়েছেন, তিনি কি হিন্দু হয়েছেন? আমি নিজে বাইবেল পড়েছি, কোরআন পড়েছি, আমি কি খ্রিস্টান হয়েছি বা মুসলমান হয়েছি? তাহলে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমরাও এটাকে পড়ো এবং নিজের মতো করে বিচার করো। রামমোহন রায়ের কথা শুনে সমবেত ছাত্র বাইবেলটা হাতে নেয়। এরপর প্রতিদিন মাসাধিককাল রামমোহন রায় ডাফে স্কুলে বাইবেল পড়ার সময় উপস্থিত হতেন, দেখতেন পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা। এইগুলো হচ্ছে রামমোহন রায়ের একটা কাজ। রামমোহন রায়ের অন্যান্য যে কাজগুলো ছিল, ব্রাহ্মদের সমাজ সভ্যতায় অবদান, রামমোহন রায়ের আরও কাজ ছিল। সইদাওবের ব্যাপারে রামমোহন রায় যে লেখালেখি করছিলেন, সেই লেখালেখিগুলোই ব্রিটিশ সরকারকে সইদাহ বন্ধ করতে খানিকটা প্ররোচিত করে। প্রাথমিকভাবে ব্রিটিশ চায়নি যে সইদাহটা বন্ধ করা হোক, বা বলা যেতে পারে হিন্দু সমাজের কোনো প্রথার উপর হস্তক্ষেপ করলে সেটা সাহেবদের জন্য মঙ্গলজনক হবে না, ভালো হবে না, এটা মনে করেই সাহেবরা জানতো সবই বন্ধ করতে হবে, কিন্তু সরাসরি হাত দিতে তারা সাহস পায়নি। চেষ্টা ছিল, বিভিন্ন ধরনের চেষ্টা তারা করেছিল, কিন্তু হাত দেয়নি। রামমোহন রায়ের লেখালেখির ফল যেটা হলো, সাহেবরা এবার উদ্যোগ নিল এটা বন্ধ করার ব্যাপারে। রামমোহন রায় এই সময় এই কেন ইসই উপনিষদ হিসাবে বাংলা বার করেন, নিজের মতো করে তিনি অনুবাদগুলো করেন। এর প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কলম ধরেন। তিনি রামমোহনের বেদান্ত সারের প্রত্যুত্তরে লেখেন বেদান্ত চন্দ্রিকা। রামমোহন রায় পাল্টা লেখেন ভট্টাচার্যের সঙ্গে বিচার। এটার আবার একটা ইংরেজি অনুবাদও তিনি বার করেন। তো এই যে জিনিসগুলো, এই লেখালেখি, এগুলোর ফলে হলো কি, হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বা তাদের এতগুলো পুরাণ আছে এগুলো জানতো, কিন্তু এর ভিতরে কি আছে তারা জানতো নি। রামমোহনের লেখালেখির ফলে এগুলো সম্পর্কে খানিক সচেতনতা তৈরি হলো। এতে করে ব্রাহ্ম ধর্ম যেমন, ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম মতামত যেমন প্রসারিত হলো, তেমনি সমাজের বা হিন্দুদেরও জ্ঞান, বিচার, বুদ্ধি এগুলো খানিক করে বাড়ার ব্যাপার এলো। এইটুকু কাজ বললেই ব্রাহ্মদের অবদানকে শেষ করা যাবে না। যে কালে ইংরেজ এদেশে ক্ষমতাকে সংহত করে ধীরে ধীরে ক্ষমতাকে চারদিকে প্রসারিত করছে, সেই সময় হিন্দুদের কাছ থেকে ইংরেজের বিরুদ্ধে কোনো কথা বা ইংরেজদের বিরুদ্ধে কোনো কণ্ঠস্বর পাওয়া সম্ভব নয়। এই ঈশ্বরগুপ্ত কবি, তিনি যে ছড়া লিখেছেন সেগুলো সবই হচ্ছে হিন্দু সমাজের যে আধুনিকতা অনুপ্রবেশ, সেইগুলোকে নিয়ে তিনি ছড়া লিখেছেন। ইংরেজকে সরাসরি আক্রমণ করে তিনি কিছু লেখেননি। যদিও এক ধরনের প্রচ্ছন্ন ছিল অবস্থান, ওই দেশের কুকুর ছাড়ি স্বদেশের দেশের কুকুর পুজি স্বদেশের ঠাকুর ছাড়িয়া ইত্যাদি লেখাগুলো এই ব্রিটিশকে লক্ষ্য করেই লেখা। যাই হোক, ব্রাহ্মদের মতো দৃঢ়ভাবে ইংরেজের সমালোচনা করার কাজ হিন্দুরা সেকালে করতে পারেনি। এইখান থেকেই আসে প্রেসের স্বাধীনতার ব্যাপার। 1799 সালে প্রেসকে প্রথম নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এর কারণ হচ্ছে, সেকালের যে প্রেস, সেই প্রেসেতে সাহেবদের কেচ্ছা কাহিনীগুলোকে বড় করে ছাপা হতো, যেগুলোতে সাহেবরা লজ্জায় পড়তো। সেইখান থেকে প্রেসের উপর নিয়ন্ত্রণের কথা আসে। কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মদের বিভিন্ন লেখালেখি ব্রাহ্ম যারা এবং কিছু সাহেবও ব্রাহ্মদের কাগজগুলোতে লিখতে ইংরেজরা বুঝতে পারে এদেশের মধ্যে একটা ইংরেজদের বিরুদ্ধ স্বর তৈরি হচ্ছে। সেই স্বরকে দমানোর ব্যাপারে ইংরেজদের বেশ বড় একটা ভূমিকা আছে। ইংরেজরা এটাকে দমন করতে চায়। তাই 1833-এ যখন রামমোহন রায় ইংল্যান্ডে যান, তখন তিনি প্রেসের যে স্বাধীনতা থাকা উচিত সেটা ইংরেজ সরকারকে জানান। ইংরেজ সরকার সেটা মৌখিকভাবে সমর্থন করলেও কাজের কাজ কিছু করেনি। প্রেসের স্বাধীনতা ঠিক একই রকম ভাবে ইংরেজরা কমিয়ে যাচ্ছিল এখানে। তারপরও ব্রাহ্মদের কাগজেতেই মন্টগোমারি মার্টিন লেখেন, আমাদের সরকার নামে মাত্র খ্রিস্টান,
আমাদের সরকার মুসলমানের থেকেও খারাপ। মন্টগোমারি মার্টিন এটা লিখছেন পুরনো মুসলমান সরকারের দিকে লক্ষ্য করে, যে আমাদের সরকার মুসলমানের থেকেও খারাপ, নামে মাত্র খ্রিস্টান। কার্যত এই সরকার মুসলমানের চেয়েও নিকৃষ্ট। আমরা লক্ষ লক্ষ টাকা এদেশ থেকে লুট করে নিয়ে যাই, কিন্তু ক টাকা আমরা এদেশের পেছনে খরচ করি? আমরা আমরা এদেশ থেকে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে যাই, কিন্তু ক টাকা আমরা তাদের দিই? দুর্ভিক্ষ আর মহামারী, মহামারী আর দুর্ভিক্ষ, এই হচ্ছে আমাদের শাসনের নমুনা। আমাদের এই শাসন আমলে নদী দিয়ে শত শত পচা লাশ বয়ে যাচ্ছে, সেই লাশের দুর্গন্ধে দুর্গন্ধ সহ্য করা দায়। 40,000 বর্গমাইল আমাদের অত্যাচারে বা আমাদের শোষণের ফলে ফাঁকা হয়ে গেছে, ইত্যাদি কথাগুলো। এগুলো মন্টগোমারি মার্টিন বলছেন না, এগুলো ব্রাহ্মরা তখন বলতে শুরু করেছিল। ব্রাহ্মদের এই যে কথাবার্তাগুলো, এইগুলোই পরবর্তীকালে কংগ্রেসের নরমপন্থী অংশ বা কংগ্রেস তৈরি হওয়ার পর এগুলো ধীরে 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 নেওয়া শুরু হয়, কংগ্রেসের মধ্যে এগুলো যায়। ব্রাহ্মদের সমাজমূলক কিছু কাজ, সমাজ সংস্কার মূলক কাজ ওই সৈদাও দিয়ে শুরু হয়ে আরো কিছু কাজ ছিল, যেমন তারা মদ্যপানের বিরোধিতা করেছিলেন, তারা বহুবিবাহ, বাল্য বিবাহ, এইগুলোর বিরোধিতা করেছিলেন। এগুলো সহজে উঠে যাওয়ার মতো ছিল না, কিন্তু এইগুলো বারবার বলার ফলে হিন্দু সমাজ থেকে এগুলো উঠে যাওয়ার মতো একটা ব্যাপার আসে। ধীরে 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 হিন্দু সমাজে এইসব কথাবার্তার প্রভাব পড়ছিল। কিন্তু ব্রাহ্মদের সব থেকে বড় যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মকে আটকানো। ব্রাহ্মণরা এটা প্রাথমিকভাবে চেয়েছিলেন খ্রিস্ট ধর্মকে আটকানো হোক। পরবর্তীকালে তিনি খ্রিস্টান মিশনারিদেরকে সাহায্য করেছিলেন, খ্রিস্টান মিশনারিদেরকে নিয়ে তিনি এই ইংরেজি শিক্ষা প্রবর্তনে তাদেরকে সহায়তা করেছিলেন, তিনি খ্রিস্টান মিশনারিদের সঙ্গে প্রার্থনায় যোগ দিতেন, এগুলো সবই হয়েছে। কিন্তু এরপরও ব্রাহ্মরা খ্রিস্টানদেরকে বা খ্রিস্ট ধর্মকে আক্রমণ করার কথা ভাবে। কখন সেটা? 1829-এ সৈদাও রদ হওয়ার পর এই সময় হিন্দু বনাম ব্রাহ্মদের তুমুল ঝগড়া শুরু হয় শহরাঞ্চলে। তাদের এই ঝগড়ার সময় যে ঘটনাটা ঘটে, রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা তৈরি করেন, হিন্দুরা করে ধর্মসভা। আর তার আরেকটা বিপরীতে খ্রিস্ট ধর্মকে নিয়ে আরেকটা খ্রিস্টান সভা তৈরি হয়। খ্রিস্টান সভা সতর্ক হয়ে ওঠে। এদের মধ্যমণি ছিলেন আলেকজান্ডার ডাফ। ডাফ সাহেব চেষ্টা করেন খ্রিস্টান করার। তখন ব্রাহ্মদের তো ব্যাপার ছিল নি, ব্রাহ্মরা তো ব্রাহ্ম, কিন্তু হিন্দুদেরকে খ্রিস্টান করা হবে, এটার জন্য ব্রাহ্মরা প্রথমে এগিয়ে আসে প্রতিবাদ করার জন্য। ব্রাহ্মরা খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টান মিশনারিদেরকে আক্রমণ করে বিভিন্ন লেখা লিখতে থাকে, ফলে খ্রিস্টান মিশনারিরা আস্তে 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 থেমে যায়। আলেকজান্ডার ডাফ ভগ্ন হৃদয়ে এদেশ ছাড়েন। তিনি খুব বেশি সাফল্য পাননি, টুকটাক একটু সাফল্য ছাড়া তিনি খুব বেশি সাফল্য পাননি। এই যে ব্রাহ্মরা হিন্দু ধর্মের জন্যে খ্রিস্টান মিশনারিদেরকে আক্রমণ করলো, এতে করে ব্রাহ্মদের সঙ্গে হিন্দুদের দূরত্বটা খানিক কমে আসে। হিন্দু এবং ব্রাহ্মরা এক জায়গায় চলে আসে এবং দুজনে মিলে একটি বিদ্যালয় তৈরি করে। এটার নাম হচ্ছে হিন্দু হিতার্থী বিদ্যালয়। এটা হয়েছিল 1845 সালে। কয়েক বছরের মধ্যে যদি এই বিদ্যালয় উঠে যায় ফান্ডের অভাবে, কিন্তু এগুলো হয়েছিল। এরপরে এই সংস্কারকে কেন্দ্র করে ব্রাহ্মদের নিজেদের মধ্যে বিরোধ। কেশবচন্দ্র সেন তৈরি করেন নববিধান, তারপরে সেটা আবার ভাঙে। কিন্তু প্রত্যেকটা যে ভাঙন বা প্রত্যেকটা অভ্যন্তরীণ বিরোধ, প্রত্যেকটার মধ্যেই ছিল সংস্কারের কথা। প্রথম যুগে যারা প্রথম দিকের ব্রাহ্ম যে মতামত বা ব্রাহ্ম মতবাদের বিস্তার কলকাতার মতো জায়গাতে হওয়ার একটা বড় কারণ ছিল, কোনো ব্রাহ্ম সেকালে মনে করতো নি ইংরেজ খারাপ হতে পারে, ইংরেজ এদেশের জন্য অকল্যাণকর, বা ইংরেজের সহায়তা ভিন্ন এদেশের উন্নতি হতে পারে। ফলে ব্রাহ্ম যে মতামত বা ব্রাহ্ম মতবাদ তৈরির একটি প্রধান কারণই ছিল ইংরেজদের কাছে যাওয়া এবং ইংরেজদের কাছ থেকে নিজের জন্য দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসা। সেইটা করতে গিয়ে তারা নীল চাষ বা নীল চাষীদের উপর অত্যাচার, এইগুলোকে তারা সমর্থন খানিক করেছেন। নীল চাষকে তারা সমর্থন করতেন, রাজা রামমোহন রায় করতেন, দ্বারকানাথ ঠাকুর করতেন, দেবেন্দ্রনাথ ঠাকুরও করতেন এবং সেই সময় অনেকেই করত। কিন্তু ব্রাহ্মরা সবসময় এই যে যখন তারা করেছেন, পরবর্তীকালে দেখা যাবে হিন্দু পেট্রিয়ট কাগজে এই নীল চাষের বিরুদ্ধে
বা নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে লেখা হচ্ছে, এবং এই লেখার কাজটা যারা করছেন তারাও ব্রাহ্ম। ফলে প্রথম যুগের যে ধ্যান ধারণা, প্রথম যুগের যে বিশ্বাস, সেটা পরবর্তীকালে পাল্টে গেল। আবার বলি, ব্রাহ্মরা ব্রিটিশ সরকারকে যেমন ব্রিটিশ সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন, ব্রিটিশ সরকার দেশে থাকুক এটা চেয়েছিলেন, ঠিক তেমন করেই তাদের প্রত্যেকটা কাজ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে যাচ্ছিল, এবং সেটাই কংগ্রেসের নরমপন্থী অংশকে উৎসাহিত করে। অর্থাৎ কংগ্রেস তৈরির সময় এগুলোকে কংগ্রেসের মধ্যে আস্তে আস্তে নিয়ে নেওয়ার ব্যাপার আছে। এবং পরবর্তীকালে বিংশ শতাব্দীতে গান্ধীজি যেসব আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এইসব আন্দোলনের মধ্যে ব্রাহ্মদের যে এইসব আন্দোলনের মধ্যে সমাজ সংস্কারমূলক কাজও ছিল। সেখানে ব্রাহ্মদের এই যে অবস্থান বা ব্রাহ্মদের যে কাজগুলো, বাল্যবিবাহের বিরোধিতা করা, মদ্যপানের বিরোধিতা করা, বহুবিবাহের বিরোধিতা করা, এই জিনিসগুলো গান্ধীজির আন্দোলনের মধ্যেও ছিল। বলা যেতে পারে ঊনবিংশ শতাব্দীতে ব্রাহ্মরা যা করেছিল, বিংশ শতাব্দীতে কংগ্রেস সেগুলোকে সবই নিয়ে নিয়েছিল। এইভাবে হিন্দু সমাজ ক্রমশ ব্রাহ্মদের কাছ থেকে নিতে থাকে। ধীরে ধীরে ব্রাহ্ম আন্দোলনের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যদিও আজও ব্রাহ্ম আছে, ঢাকায় আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, আরো কোথায় কোথায় আছে। তাদের মধ্যে কেউ কেউ এখনো বলে আমরা ব্রাহ্ম, আমরা হিন্দু নয়। এ ব্যাপারে পরে বলবো যে এদের এই অবস্থানটা কতখানি ক্ষতিকর তাদের জন্য, সেটা অন্য জিনিস। যাই হোক, এই আজকের আলোচনা এই পর্যন্তই। কালকে আসবো ইয়ং বেঙ্গল কি, বা ইয়ং বেঙ্গল কিভাবে কাজ করেছিল, ইয়ং বেঙ্গল কি ছিল, সেটা নিয়ে বলার জন্য। ধন্যবাদ।